হ্যালো স্টুডেন্টস, তো নিশ্চয়ই তোমরা সবাই পড়ছো। আমরা নবম শ্রেণীর প্রথম চ্যাপ্টারটা শুরু করেছিলাম। প্রথম ক্লাসে আমরা পড়ে নিয়েছিলাম যে রাশি কি জিনিস বা রাশির যে বিভিন্ন ভাগগুলো রয়েছে। তাছাড়া রাশিটাকে যখন কোনো আমরা পরিমাপ করি, তো পরিমাপ করার সময় আমরা তার একক হিসাবে আমরা কিছু শব্দ ব্যবহার করে থাকি, সেই সম্পর্কে আমরা পড়েছি। তো আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব যে পরিমাপের বিভিন্ন পদ্ধতিগুলো কি কি। বিভিন্ন ভাষায় যেমন আমরা কথা বলি, বিভিন্ন অঞ্চলের মানুষেরা যেমন বিভিন্ন ভাষায় কথা বলে, ঠিক তেমনি ভাবে ভিন্ন ভিন্ন পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তে মানুষেরা যখন তাদের পরিমাপ চালু করেছিল ভিন্ন ভৌত রাশিগুলোর, তো ভিন্ন ভিন্ন পদ্ধতিতেই তারা পরিমাপ করত। যে সমস্ত পদ্ধতিগুলো প্রচলিত ছিল, সেই প্রচলিত পদ্ধতিগুলো যেমন কি কি ছিল, যে পদ্ধতিগুলো তখন প্রচলিত ছিল তাদের মধ্যে ছিল সিজিএস পদ্ধতি, যাকে আমরা গসিয়ান পদ্ধতি বলেও বলে থাকি। সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড পদ্ধতি, অর্থাৎ যে পরিমাপের পদ্ধতিতে আমরা দৈর্ঘ্যের এককে সেন্টিমিটারে, ভরের এককে গ্রামে, সময়ের এককে সেকেন্ড দিয়ে প্রকাশ করে যে পদ্ধতি চালু ছিল, সেটা ছিল সিজিএস পদ্ধতি, যেটাকে গসিয়ান পদ্ধতি বলেও আমরা জেনে থাকি। তাছাড়াও ছিল এফপিএস পদ্ধতি, ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি, যে পদ্ধতিতে পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্যকে আমরা ফুট এককে এবং বস্তুর ভরকে আমরা পাউন্ড এককে এবং সময়টাকে সেকেন্ড এককে পরিমাপ করে থাকি, এবং সেই সমস্ত এককগুলোকে দিয়ে আর যে সমস্ত ভৌত রাশিগুলোকেও তৈরি করা হতো, সেটা ছিল এফপিএস পদ্ধতি। ঠিক সেই রকম এমকেএস পদ্ধতি, এমকেএস পদ্ধতির ক্ষেত্রেও যেখানে বস্তুর ভরটাকে যেখানে বস্তুর যে কোনো দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষেত্রে আমরা সেখানে মিটার ব্যবহার করতাম, কিংবা ভর পরিমাপ করার জন্য আমরা কিলোগ্রাম ব্যবহার করতাম, এবং সময় পরিমাপ করার জন্য সেকেন্ডকে আমরা ব্যবহার করতাম, এবং সেইগুলো দিয়ে যে পরিমাপের পদ্ধতি গড়ে উঠেছিল সেটাকে বলা হচ্ছে এমকেএস পদ্ধতি। তো যখন বিজ্ঞান ধীরে ধীরে উন্নতি শিখরে পৌঁছতে শুরু করে, ভিন্ন ভিন্ন অঞ্চলের মধ্যে সেই পরিমাপগুলোর মধ্যে একটা সমতা আনার জন্য যে 1960 সালের দিকে একটা ইন্টারন্যাশনাল সিস্টেম ইউনিট চালু করা হলো, যেটাকে আমরা বলছি এসআই সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিটস। সেইগুলোকে সেখানে কি করা হলো, এই দৈর্ঘ্য, ভর, সময়, এইগুলো যে ভৌত রাশিগুলোর মূল হিসাবে ধরা হচ্ছিল, তার সঙ্গে সঙ্গে আরো 4টা ভৌত রাশিগুলোকে মূল একক হিসাবে ধরা হলো সেখানে, অর্থাৎ দৈর্ঘ্য, ভর এবং সময়, এই যে ভৌত রাশিগুলো যেগুলোকে মূল হিসাবে অনেক আগের পদ্ধতিগুলোতে ধরা ছিল, এক্ষেত্রেও সেইগুলোকে ধরা হলো। তার সঙ্গে সঙ্গে উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, তারপর হচ্ছে আলোক দীপ্তি, তারপর হচ্ছে বস্তুর পরিমাণ, এইরকম আরো 4টা যে বিষয়গুলোকে মূল একক হিসাবে ধরে নিয়ে যে পরিমাপের পদ্ধতিটা চালু করা হলো, সেটা হলো এসআই পদ্ধতি। দৈর্ঘ্যের ক্ষেত্রে সেক্ষেত্রে মিটারকে, দৈর্ঘ্য যে ভৌত রাশিটার পরিমাপ করার একক হিসাবে সেখানে মিটার ধরা হলো, ভরের ক্ষেত্রে সেখানে কিলোগ্রাম ধরা হলো, সময়ের ক্ষেত্রে সেখানে সেকেন্ড ধরা হলো, উষ্ণতার ক্ষেত্রে আমরা এক্ষেত্রে কেলভিনকে আমরা ধরবো হচ্ছে উষ্ণতা পরিমাপের একক হিসাবে, তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপের ক্ষেত্রে এখানে অ্যাম্পিয়ারকে ধরবো, আলোক দীপ্তিকে আমরা ক্যান্ডেলা সিডি তার সাংকেতিক আকারে এখানে প্রকাশ করব, বস্তুর পরিমাণ বা পদার্থের পরিমাণ, তো পদার্থ বস্তু নয়, এখানে পদার্থের পরিমাণ, এখানে মোল। তো এই প্রসঙ্গে একটা বিষয় বলে রাখি, বস্তুর ভর আর বস্তুর পরিমাণ দুটো বিষয় কিন্তু
আলাদা জগতের ক্ষেত্রে বস্তুর পরিমাণ, পদার্থের পরিমাণ, যেখানে আমরা কোনো পদার্থের মধ্যে অবস্থিত আণবিক কণাগুলো, অণু, পরমাণু, ইলেকট্রন, এই সমস্ত কণাগুলোর সংখ্যা কে আমরা যেখানটায় পরিমাপ করে তাকে প্রকাশ করব, সেটা কিন্তু হচ্ছে পদার্থের পরিমাণ হিসাবে আমরা তাকে ধরে থাকি মোল হিসাবে। আর বস্তুর জড় পদার্থের পরিমাণ কতটা বস্তুর মধ্যে রয়েছে, অর্থাৎ এই আণবিক কণাগুলোর মিলিত ফল, অর্থাৎ বৃহত্তর, যাকে আমরা ইনার্সিয়া বলে বলছি, সেই বৃহৎ যে আকারটা হচ্ছে কিন্তু বস্তুর ভর। বাস্তব জগতে আমরা এটাকে ইউজ করব এর পরিমাপের ক্ষেত্রে। আর পারমাণবিক বা জগতের ক্ষেত্রে অনুপরমাণুর সংখ্যা প্রকাশের ক্ষেত্রে এই মোলটাকে ব্যবহার করা হয়ে থাকে। তো এই হচ্ছে যে বিভিন্ন পরিমাপের যে পদ্ধতিগুলো প্রচলিত ছিল, সেই সমস্ত পদ্ধতিগুলো। এছাড়া এই সমস্ত পদ্ধতিগুলোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন এককগুলো যেগুলো প্রকাশ করা হয়েছে, এই সমস্ত এককগুলোর এবারে সংজ্ঞাগুলো বা তার ধারণাগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনাতে যাচ্ছি। যে ক্ষেত্রে প্রথমে আমরা চলে আসব এই কিছু মূল এককের সংজ্ঞা। আমরা একক সমূহগুলোকে আমরা বিভিন্ন ভাগের যে ভাগ করা হয়ে থাকে সেটা আমরা পড়ে নিচ্ছি। একটা হচ্ছে মূল একক বা মৌলিক একক, আর একটা হচ্ছে লব্ধ একক। তো এক্ষেত্রে আমরা এই বিভিন্ন এককগুলোর আলোচনা প্রসঙ্গে তাদের যে সংজ্ঞা, ভৌত যে সংজ্ঞা হিসেবে কি ধরা হয়েছে সেইগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। বিভিন্ন লব্ধ এককগুলোর সম্পর্কে আলোচনা করব এবং এদের যে পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। যে একটা লব্ধ একক থেকে আরেকটা এককের রূপান্তরের যে নিয়মগুলো, সেইগুলো যেগুলো তোমরা গণিত করার ক্ষেত্রে, বিশেষ করে বিজ্ঞানে অনেক সময় কাজে লাগবে, সেইগুলো কিছুটা আমরা জানব। কতগুলো মূল একক, বিশেষ করে মূল এককগুলোর মধ্যে আমরা যেগুলো চলে এসেছি, দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে যে মূল একক সেটাকে আমরা মিটার বলে থাকি। তো এখন এই মিটার, অর্থাৎ 1 মিটার বলতে আমরা কতটা দৈর্ঘ্যকে বলবো 1 মিটার। তো এই মিটার যে কতটা দৈর্ঘ্য হবে সেটা সম্পর্কে একটা আগের ধারণা ছিল, বর্তমানে আধুনিক সংজ্ঞা এসেছে। 1 মিটার দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝবো না, আমরা যে এই যে পরিমাপ জগতের যাদের প্রয়োজনটা সর্বপ্রথম পড়েছিল, যারা ব্যবসা বাণিজ্য করার জন্য তারা এক দেশ থেকে অন্য দেশে বাণিজ্যের জন্য গিয়েছিল, তাদেরই প্রয়োজনটা সর্বপ্রথম পড়েছিল। ফ্রান্স, তারপরে ব্রিটেন, তারপরে হচ্ছে ইটালি বা পর্তুগাল, এই সমস্ত দেশের যে ইউরোপের দেশগুলোর ক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম পড়েছিল, কারণ এরাই প্রথমে যে অন্যান্য দেশগুলোতে ব্যবসা বাণিজ্য করার জন্য তারা এগিয়েছিল। তো তাদেরই দেশের মধ্যে সেই ব্যবস্থাটাই তৈরি হয়েছিল। বিশেষ করে ফ্রান্সের প্যারিস শহরে আমরা জানি যেটা প্লাটিনাম এবং ইরিডিয়াম, এই যে দুটোর সংকর ধাতু। প্লাটিনাম যে যার পারমাণবিক ক্রমাঙ্ক আমরা জানি 78, ইরিডিয়ামের 77, এই পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট দুটো যে মৌল, এদের যে তৈরি একটা ধাতব দণ্ডের উপর দুটো দৈর্ঘ্যের দাগ রয়েছে, সেই দাগের মাঝের দূরত্বটাকেই আমরা 1 মিটার বলে ধরে থাকি। তাহলে ফ্রান্সের প্যারিস শহরে ওয়েস্ট অ্যান্ড ব্যুরো অফ মেজার্সের একটা দপ্তর যেখানে রয়েছে, সেখানে এই ধাতুর তৈরি, কেন এই ধাতুর তৈরি রয়েছে, এই ধাতুটা হচ্ছে কিন্তু এই সংকর ধাতুটা ক্ষয় প্রায় হয় না বললেই চলে। তো সেই দুটো ধাতুকে একটা যে বায়ুনিরুদ্ধ অবস্থায়, অর্থাৎ কাঁচের জারের মধ্যে 0 ডিগ্রি উষ্ণতায় রাখা রয়েছে, তার উপরে যে দুটো দাগ রয়েছে সেটা কি 1 মিটার বলে। এটা প্রাচীন যে প্রচলিত এর সংজ্ঞা। বর্তমানে আধুনিক সংজ্ঞাতে আমরা 1 মিটার দৈর্ঘ্য কাকে বলবো না, আলো 1 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করে সেই দূরত্বটার যে একটা অংশকে আমরা 1 মিটার বলে ধরবো। সাধারণত আলো আমরা 1 সেকেন্ডে যায় যেটাকে বলে থাকি 3 লক্ষ কিলোমিটার, বা জেনারেলি 2.99 into 10 to the power 8 মিটার মিটার দূরত্ব অতিক্রম করে। তো সেই দূরত্বের এত ভাগকে বলা হচ্ছে 2.99 জেনারেলি into 10 to the power 8 ভাগটাকেই বলা হচ্ছে 1 মিটার। তাহলে 1 মিটার বলতে জেনারেলি এই আলো যে 1 সেকেন্ডে যে দূরত্বটা যায় সেই দূরত্বের এত ভাগকে বলা হচ্ছে 1 মিটার। এটা একটা আধুনিক সংজ্ঞা হিসেবে তোমাদের বইতে পেয়ে যাবে।
তো এই কিছু কিছু বিষয়গুলোকে তোমরা বইতে ভালো করে পড়ে এক্সাক্ট যে ফিগার গুলো রয়েছে তোমরা সেটা কিন্তু পড়বে বই থেকে। এছাড়া দৈর্ঘ্যের সঙ্গে সঙ্গে আমরা ভরের প্রসঙ্গ চলে আসি। ভরের ক্ষেত্রে মানে এসআই পদ্ধতিতে আমরা সেটাকে 1 কিলোগ্রাম বলে থাকি। 1 কিলোগ্রাম বলতেও কিন্তু যে ধারণাটা তার কিছু ব্যবহারিক দিক থেকেও 1 কিলোগ্রাম বলতে আমরা কিভাবে মেজার করে থাকি না 1 লিটার বিশুদ্ধ জল যে ওজন ধারণ মানে যে ভর হয়ে থাকে সেটাকেই 1 কিলোগ্রাম বলে থাকি। এটা ব্যবহারিক দিক থেকে সচরাচর আমরা হঠাৎ করে বিষয়টাকে বোঝানোর জন্য যে 4 ডিগ্রি উষ্ণতায় 1 লিটার বিশুদ্ধ জল যে মানে যে ভর হয়ে থাকে সেটাই হচ্ছে 1 কিলোগ্রাম। কিংবা আমরা যদি সেই যে পুরনো ভাবে সংরক্ষিত করা যে একটা তথ্যের উপর ভিত্তি করে বলি সেখানেও প্লাটিনাম ইরিডিয়ামের একটা সংকর ধাতুর মোট যে ভরটাকে সেটাকেও আমরা 1 কিলো বলে ধরে থাকি। সেটাও তার সঙ্গে সঙ্গে আমরা যেটা বলতে পারি একটা ব্যবহারিকের কথাটা বললাম, আর একটা যেটা হচ্ছে যে প্যারিস শহরে রাখা সেই যে প্লাটিনাম আর ইরিডিয়ামের যে সংকর ধাতুর একটা খণ্ডের যে মোট ভরটাকে আমরা বলছি প্যারিস শহরে যেটা রয়েছে সেখান থেকে। আর একটা যেটা বর্তমানে আধুনিক ভাবে 1 কেজি ভর কাকে বলা হচ্ছে না এক্ষেত্রে আমরা যে প্লাঙ্ক কনস্ট্যান্ট হিসাবে একটা আমরা ধ্রুবক বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক তিনি আবিষ্কার করেছিলেন 6.662 আবার 6 into 10 to the minus 34 জুল সেকেন্ড। এই জুলটাকে আমরা জানি নিউটন মিটার স্কয়ার পার সেকেন্ড। তো আমরা জুল সমান জানি নিউটন ইনটু মিটার। নিউটন মানে কি জানি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তার সঙ্গে সঙ্গে নিউটন মিটার যারা জুল সেটা সমান হয়ে যাচ্ছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ারের সঙ্গে সেকেন্ড গুণ হলে পার সেকেন্ড। এটাই হচ্ছে 6.626 into 10 to the power minus 34। এটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তো প্ল্যাঙ্কের ধ্রুবকের সঙ্গে শক্তির যে সম্পর্ক এই সমান কম্পাঙ্কের সঙ্গে এইচ নিউটা হচ্ছে কম্পাঙ্ক। আবার শক্তির সম্পর্ক আইনস্টাইনের তত্ত্ব থেকে আমরা জানি mc স্কয়ার এই সমান mc স্কয়ার। এই দুটো সমীকরণ থেকে আমরা m সমান h নিউ বাই c স্কয়ার। এই ধ্রুবকগুলো থেকেই কিন্তু ভরের একটা মান বর্তমান কালে যেটা আধুনিক যে ভরের সংজ্ঞাতে প্লাঙ্ক কনস্ট্যান্ট এবং আলোর গতিবেগ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ থেকেই কিন্তু নেওয়া হয়েছে। এখানে কম্পাঙ্কটা কি না সিজিয়াম পরমাণু, সিজিয়াম 55 যে পরমাণু 1 সেকেন্ডে যতবার কম্পিত হতে পারে সেই কম্পাঙ্কটাকে এখানে নেওয়া হয়ে থাকছে। তো এই অনুপাতটা থেকেও ভরের বর্তমান যে আধুনিক সংজ্ঞাটাকেও কিন্তু দেওয়া হয়েছে। তাছাড়াও সেকেন্ড এছাড়াও চলে আসছি মূল একক হিসেবে যেটা দৈর্ঘ্য ভর এর সঙ্গে সঙ্গে যে সময়ের যে পরিমাপের যে একক সময় পরিমাপের একককে আমরা 1 সেকেন্ড বলে থাকি। তো এই সময় পরিমাপ করাটার বিষয় থেকে এক্ষেত্রেও আমরা কিছু প্রচলিত যে সংজ্ঞাগুলো যেটা যেমন সৌরদিন জিনিসটা কি সেটা আমরা জানবো যে কোনো একটা স্থানে সূর্যোদয় থেকে শুরু করে পরের দিনের আবার সূর্যোদয় পর্যন্ত যে সময়টাকে আমরা 1 সৌরদিন বলে বলছি। তো বছরে কিন্তু কোনো একটা স্থানে এই সৌরদিনের যে সময়টা সে কিন্তু বিভিন্ন হয়ে থাকে। তো সারা বছরের সমস্ত সৌরদিনগুলোকে যুক্ত করে তাকে 365 দিয়ে ভাগ করলে যেটা পাই আমরা সেটা হচ্ছে গড় সৌরদিন। এই গড় সৌরদিনটা আমরা সাধারণত জানি 24 ঘন্টা বলেই ধরে থাকি। তো 24 ঘন্টা সেই 1 ঘন্টা থেকে শুরু করে 1 ঘন্টা মানে আবার আমরা সেটাকে জানি 3600 সেকেন্ড শুরু করে 24 ঘন্টা সেখানটা আমরা সমান পেয়ে থাকি 86400 সেকেন্ড। তো এই যে অর্থাৎ একটা গড় সৌরদিনের 86400 ভাগের 1 ভাগকে বলা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড সমান একটা যে গড় সৌরদিন সেই সৌরদিনের 86400 ভাগের 1 ভাগকেই বলা হচ্ছে 1 সৌরদিন। তো এইভাবে সময় পরিমাপের ক্ষেত্রে যে সংজ্ঞাগুলো বা প্রচলিত রয়েছে বর্তমানে আধুনিক ক্ষেত্রেও
যে সময়ের একটা সেকেন্ডের একটা আধুনিক সংজ্ঞা দেওয়া হয়েছে, সেখানে সিজিএম পরমাণুর কথা যেটা উল্লেখ করেছিলাম, সিজিএম 55 পরমাণুটা এক সেকেন্ডে কতবার কাঁপে সে একটা বড় সংখ্যা, সেটা আমি দেখেই লিখছি। সেটা হচ্ছে কোন 9 192, তারপরে থাকছে 631 770। এই যে বৃহৎ সংখ্যক বার কাঁপে সিজিয়াম পরমাণু, তো একটা নির্দিষ্ট সময় যত এক সেকেন্ড সময় এতবার কাঁপে, তো এইবার অর্থাৎ এত সংখ্যক কম্পন হতে যে সময়টা লাগছে সেটাকে আমরা এক সেকেন্ড বলে ধরছি। তো একটা সিজিয়াম পরমাণু, যে পরমাণু এত সংখ্যক কম্পন হতে যে সময় লাগছে সেটাকে আধুনিকভাবে সেকেন্ডের সংজ্ঞা হিসেবে এটাকে ধরা হয়েছে। তো এইভাবে কতগুলো মূল যে এককের যে বিভিন্ন সংজ্ঞাগুলো ধরা হয়েছে সেইগুলো তোমরা এইখানে বইতে থেকে তোমরা সেগুলো পড়বে, এবং কতগুলো যে লব্ধ একক, মূল এককের বিষয়গুলোর মধ্য থেকে আমরা মাত্র 3টা আলোচনা করলাম। এছাড়াও পরবর্তী সময়ে যখন আমরা সেইগুলো আলোচনা করব, যেগুলো আলোক চ্যাপ্টার, কোনটা হয়তো তাপ চ্যাপ্টার, কিংবা হচ্ছে কোনটা যে মল চ্যাপ্টার বিষয়গুলো, যেগুলো সেইগুলো তে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে নিয়েছি বা করব পরবর্তী সময়। তো কতগুলো মূল এককের সঙ্গে সঙ্গে কতগুলো লব্ধ এককের প্রসঙ্গের আলোচনা প্রসঙ্গেও চলে আসছি। লব্ধ এককগুলো যেগুলো রয়েছে, তোমরা সাধারণত প্রথম ক্ষেত্রে লব্ধ একক যেগুলো সচরাচর মানে তোমাদের এই বইতেই উল্লেখ রয়েছে, সেইগুলো কি কি রয়েছে একবার দেখে নেবে। যেমন বিশেষ করে ধরো আয়তনের একটা লব্ধ একক গুলো রয়েছে। আয়তন, তো আয়তনের একটা ব্যবহারিক একক হিসেবে আমরা সেগুলো ব্যবহার করে থাকি 1 লিটার। লিটার হচ্ছে একটা কিন্তু ব্যবহারিক একক। তার সঙ্গে সঙ্গে লিটারের ক্ষেত্রে ছাড়াও ব্যারেল, শিল্প ক্ষেত্রে রাসায়নিক শিল্পে যখন কোনো বড় বড় আয়তন পরিমাপের ক্ষেত্রে ব্যারেল, তাছাড়া গ্যালন, এই সমস্ত টার্মগুলো কিন্তু এককের আয়তনের মধ্যেই ধরা হয়ে থাকছে। তো আয়তনের এমনিতে সিজিএস পদ্ধতির একক কি হবে? সেন্টিমিটার কিউব। এসআই পদ্ধতির একক হবে কিন্তু মিটার কিউব। এইগুলো হচ্ছে কিন্তু বিভিন্ন প্রচলিত এবং ব্যবহারিক এককগুলো আয়তনের। তো এখন 1 সেমি কিউব সমান আমরা জানি 1 মিলিলিটার। সূক্ষ্মভাবে মাপলে কিন্তু আর ডিফারেন্স হবে, কিন্তু আমরা সচরাচর 1 সেমি কিউবকে 1 মিলিলিটার ধরবো। আবার 1 লিটার সমান 1000 মিলিলিটার। তো সেই সূত্র ধরে 1000 সেমি কিউব। আবার সেমি কিউবের থেকে যদি মিটারে রূপান্তরিত করতে চাই, সেমিকে মিটার করতে গেলে আমরা জানি যে 100 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 1000 কে আমি যদি 3 বার 100 দিয়ে ভাগ করি 10⁻6 মিটার কিউব, তাহলে 10⁻³ মিটার কিউব। তো এই রকম ভাবে যে 1000 সেমি কিউব সমান 10⁻³ মিটার কিউব, এইরকম পারস্পরিক সম্পর্কগুলো। আবার এই যে ব্যারেলের কথা বললাম, যখন জাহাজ বা ট্যাঙ্কারে করে কোনো জায়গা থেকে কোনো জায়গায়, কোনো দেশ থেকে কোনো দেশ তেল বা কোনো তরল পদার্থকে ব্যারেল হিসাবে ব্যবহার করে, এক ব্যারেল সমান আমরা জানবো প্রায় 160 বা 159 লিটার। এটা কি সাধারণত এক ব্যারেল বলেই ধরা হচ্ছে। তাছাড়া এই যে গ্যালন, 1 গ্যালন হচ্ছে কিন্তু আমেরিকার ক্ষেত্রে এই যে আয়তনের একটা বড় একক যেটা প্রচলিত হয়ে থাকছে, 1 গ্যালন সমান 4.53 কোন বইতে 54 যে লিটার বলে ধরা হয়ে থাকছে 1 গ্যালন। তো গ্যালন প্রকৃতপক্ষে হচ্ছে কিন্তু এফপিএস পদ্ধতির আয়তনের একটা বড় একক, সেটা হচ্ছে গ্যালন। সেই 1 গ্যালনের সংজ্ঞাও একটা তোমরা পেয়ে যাবে। 1 গ্যালন কাকে বলে না, যে 62 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায়, তো এই ব্যারেলের যে গ্যালনের সংজ্ঞাটা তোমরা পেয়ে যাবে যে 62 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় যে 1 যে পাউন্ড বিশুদ্ধ জলের যে আয়তনটা হয়ে থাকে সেটাকে 1 গ্যালন বলে ধরা হয়ে থাকে। তো এই রকম কিছু যে লব্ধ এককের মধ্যে সংজ্ঞা পেলে এবং তাদের পারস্পরিক রূপান্তর গুলো তোমরা দেখে রাখবে, কারণ গাণিতিক প্রশ্ন করার সময় সেইগুলো কিন্তু অনেকটাই কাজে লাগবে। তাছাড়া তোমরা চলে আসবে, ধরো মনে করো আয়তনের সঙ্গে সঙ্গে তোমরা চলে আসবে ধরো চাপ।
চাপ কাকে বলে? চাপ মানে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে, বল বাই ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রে বলের যে চাপের বিভিন্ন এককগুলো তোমরা পাস্কেল পড়বে, কোথাও বার পড়বে, কোথাও হচ্ছে টর পড়বে, এই সমস্ত বিভিন্ন এককগুলো প্রচলিত রয়েছে। সিজিএস পদ্ধতিতে বললে ডাইন পার সেমি স্কোয়ার, এসআই পদ্ধতিতে বললে নিউটন পার মিটার স্কোয়ার। এই সমস্ত চাপের যে এককগুলো, তাহলে এগুলো সব লব্ধ একক। কারণ কি এখানে মূল এককগুলো এখানে প্রযুক্ত হচ্ছে। বল একটা মূল একক নয়, লব্ধ একক। বল সমান আমরা জানি যে বল সমান হচ্ছে ভর গুণিতক ত্বরণ, আবার ত্বরণ সমান আমরা জানি যে সরণ বাই সময়ের স্কয়ার। তো এইরকম ভাবে বিভিন্ন চাপের যে এককগুলোর মধ্যে তোমরা সম্পর্ক করে এই মানগুলো তোমরা জানার চেষ্টা করলে। ছাড়াও যদি আমরা ঘনত্বতে চলে যাই, ঘনত্ব একটা প্রশ্ন যে প্রায় পড়ে এমন একটা প্রশ্ন, ঘনত্ব যে এক একক থেকে অন্য এককে রূপান্তর। ঘনত্ব সমান আমরা জানি যে ভর ভাজিত আয়তন। তো এক্ষেত্রে ভরের যদি এসআই পদ্ধতিতে বলি কেজি পার মিটার কিউব, কিংবা যদি সিজিএস বলি গ্রাম পার সেমি কিউব, এই সমস্ত ঘনত্বের একক এবং এদের পারস্পরিক রূপান্তর তোমরা যদি করো দেখবে যদি 1 কেজি পার মিটার কিউব কে তোমরা সিজিএস এ কনভার্ট করো, 1 কেজি সমান দেখবে 1000 গ্রাম। আর মিটার কিউব কে সেমি কিউব করলে 10 টু দি পাওয়ার কত পাবে? সেমি মিটার মানে 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। তো এখন 10 টু দি পাওয়ার 6 থেকে 1 বাই 10 টু দি পাওয়ার -3 গ্রাম পার সেমি কিউব। তাহলে সিম্পলি গ্রাম পার সেমি কিউবটা থেকে দেখতে পাচ্ছ 1000টা যদি এই পাশে গুণ করি, তাহলে গ্রাম পার সেমি কিউব যে ঘনত্বের যে এককটা থেকে এসআই তে যেতে গেলে হয়ে যাবে 1000 কেজি পার মিটার কিউব। তো এইভাবে একটা একক থেকে আর একটা এককের রূপান্তরে তোমরা পৌঁছে যাবে। তো কখনো কখনো যে পারদের ঘনত্ব আমরা যেটা সবসময় বলে থাকি 13.6 গ্রাম পার সেমি কিউব, তো এটা থেকে সিজিএস থেকে এসআই তে গেলে তার ঘনত্বটা কত হবে? সিম্পল আমরা একটা 1000 গুণ করব, তাহলে হয়ে যাবে 13,600 কেজি পার মিটার কিউব। এই কথাটার অর্থ কি? আমরা যদি 1 মিটার কিউব আয়তনের পারদ নিয়ে থাকি, তার ভর কত হবে? 13,600 কেজি। কিংবা এই কথাটার মানে কি? যদি 1 সেমি কিউব আমরা পারদ 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার প্রস্থ এবং 1 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট পারদ নিয়ে থাকি, তার ভর কত হবে? 13.6। তো এইরকম কতগুলো লব্ধ একক যেগুলো সাধারণত এই চ্যাপ্টার থেকে সাধারণত প্রশ্নগুলো আসে সেইগুলো তোমরা পড়লে এবং সেগুলোর পারস্পরিক সম্পর্কগুলো এখানে তোমরা একটা দেখে রাখলে। তো এই প্রসঙ্গে আমরা যে একক বিহীন কিছু একক বিহীন কতগুলো ভৌত রাশি বা যেগুলো লব্ধ রাশি বা লব্ধ একক হিসাবে প্রকাশ করে থাকি, সেইগুলো তোমরা এখানে জেনে রাখবে। সেইগুলো কি কি? লব্ধ যে একক বিহীন কতগুলো লব্ধ রাশি, যেমন কি সাধারণত দুটো ভৌত রাশি একই ভৌত রাশির অনুপাত হিসাবে যেগুলো কি সাধারণত প্রকাশ করা হয়ে থাকে, যেমন সেগুলো কি আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব কাকে বলে? না কোনো বস্তুর ভর এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের যে এক ভরের যে অনুপাত সমপরিমাণ, তাহলে কোন বস্তুর ভর এবং 4 ডিগ্রি উষ্ণতায় সমায়তন বিশুদ্ধ জলের ভর, কোন বস্তুর ভর এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমায়তন জলের ভর। তাহলে দেখতে পাচ্ছি দুটো ভরের অনুপাত, কোন বস্তুর ভর এবং সেই সম আয়তন জল নিয়ে তার ভর, সেটা কত উষ্ণতাতে নেব? 4 ডিগ্রি উষ্ণতায়। তো 4 ডিগ্রি উষ্ণতায় নেওয়ার কারণ কি? না 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্বটা 1 গ্রাম পার সেমি কিউব হয়ে থাকছে। তাহলে এখানে এই অনুপাতের ক্ষেত্রে কোনো একক থাকে না, এটা একটা আপেক্ষিক গুরুত্ব। সেই রকম এই একক বিহীন রাশিগুলোকে যদি আমরা কতগুলো স্কেলার হিসাবে আলোচনা করি, কতগুলো ভেক্টরও আমরা পেয়ে যাব। স্কেলারের মধ্যে আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব কিংবা আপেক্ষিক ঘনত্ব, ঘনত্বের সঙ্গে ঘনত্বের অনুপাতকে বলা হবে তখন আপেক্ষিক ঘনত্ব। তাছাড়া বিকৃতি, তারপরে হচ্ছে
বিকৃতি কি? কোন বস্তুর যে দৈর্ঘ্য হোক বা আয়তনের পরিবর্তন বা প্রাথমিক বা তার যে প্রাথমিক যে ভর বা আকার আকৃতি নিয়েছিলাম তার যে অনুপাতটাকেই বলা হচ্ছে তার বিকৃতি। যেমন দৈর্ঘ্যের বিকৃতি মানে কোন বস্তুর উপর যখন আমরা বল প্রয়োগ করি তার দৈর্ঘ্য বরাবর পরিবর্তন ঘটে, সেই দৈর্ঘ্যের বৃদ্ধি ভাজিত প্রাথমিক যে দৈর্ঘ্যের যে অনুপাত সেটাকেই বলা হচ্ছে বিকৃতি। আবার যেমন ধরো কোণ, থিটা দিয়ে যাকে প্রকাশ করি চাপ বাই ব্যাসার্ধ, তো চাপেরও মাপা হয় দৈর্ঘ্যের এককের সাহায্যে, ব্যাসার্ধ মাপা হয় দৈর্ঘ্যের এককের সাহায্যে। তাহলে দুটো দৈর্ঘ্যের অনুপাত হওয়ার জন্য কোণের কোনো এখানে একক থাকার কথা নয়, তবে প্রচলিত ক্ষেত্রে এর একটা একক ব্যবহার করা হয়ে থাকে, সেটা হচ্ছে রেডিয়ান। এটা একটা ব্যতিক্রম। রেডিয়ান যেরকম ঘন কোণের একক, ঘন কোণ মানে ক্ষেত্রফল বাই ক্ষেত্রফলের একক, তো সেইখানে কিন্তু স্টেরেডিয়ান বলে এককটা ব্যবহার করা হয়ে থাকছে। যদিও তাহলে এখানে দুটো সমজাতীয় রাশির অনুপাত, এটা একটা ব্যতিক্রম, এর কিন্তু একক রাখা হয়েছে। তো আবার যে শুনতে পারমাণবিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্বের মতো দেখতে কিন্তু তার একক আছে, যেমন আমরা জানি কি তার ভেক্টর গুলোর ক্ষেত্রে কতগুলো একক বিহীন ভেক্টর রাশি যদি আপেক্ষিক বেগ, আপেক্ষিক যে ত্বরণ, এইগুলোর ক্ষেত্রে কিন্তু একক বিহীন হয় না। যদিও শুনতে আপেক্ষিক কথাটা আছে বলে আমরা এখানে উল্লেখ করছি, কিংবা আপেক্ষিক তাপ, এইগুলো কিছু কিছু ভেক্টর যেগুলো এদের কিন্তু একক আছে, এটা কিন্তু এককহীন নয়। আবার যেটা বলছি আপেক্ষিক তাপ, কোন বস্তুর আপেক্ষিক তাপ, অর্থাৎ সেটার সংজ্ঞাটা আমরা জানি একক ভরে কোন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যে তাপ লাগবে সেটাই হচ্ছে আপেক্ষিক তাপ, সেটার কিন্তু একটা একক আছে। তাহলে কিছু কিছু নাম দেখেই কিন্তু সরাসরি আমরা বলতে পারছি না যে সেটা কিন্তু তার একক থাকবে কি থাকবে না। তো আজকের এই ছোট ক্লাসে তোমরা যেটা জানলে, পরিমাপের যে বিভিন্ন পদ্ধতিগুলো প্রচলিত ছিল তাদের মূল এককগুলো কাদেরকে ধরা হয়েছিল বা তাদের মধ্যে ইউনিফিকেশন করে শেষ পর্যায়ে এসআই পদ্ধতি আনা হয়েছে। সঙ্গে সঙ্গে এই বিভিন্ন পদ্ধতিতে চালু থাকা যে কতগুলো লব্ধ একক সম্পর্কে আমরা এখানে ছোট ছোট করে আলোচনা করলাম, এবং তাদের পারস্পরিক যে সম্পর্ক, একটা একক থেকে আরেকটা এককে রূপান্তর করে আমাদের অনেক সময় গণিত করতে লাগে, সেটাও তোমরা করলে। তাছাড়া একক বিহীন রাশির কথাগুলো কিছু জানলে, যারা কিন্তু সমজাতীয় ভৌত রাশির অনুপাত, আবার কতগুলো হচ্ছে কিন্তু সমজাতীয় রাশির অনুপাত কিন্তু তাদের আবার একক থাকছে, আবার কতগুলোর সেই নামের মধ্যে মানে নামের মতো গুলো দেখেই মনে হতে পারে যে তার মধ্যে একক থাকবে না, কিন্তু সেগুলোর একক রয়েছে। তো এই রকম আজকের এই ছোট্ট ক্লাসের 2 নম্বর ক্লাস পরিমাপের, সেখানে তোমরা এই সম্পর্কে ভালো করে বই থেকে আগে পড়বে এবং বোঝার চেষ্টা করবে।